এভরিওয়ান, আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি তোমাদের সাথে আছি মাহে ইসলাম। এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 6 এবং আমাদের টপিক হচ্ছে অর্থের সময় মূল্য 2। তার মানে অর্থের সময় মূল্যের উপর আমাদের এর আগে আরেকটি লেকচার চলে গিয়েছে, সেটা ছিল লেকচার 5। এবং আগের চ্যাপ্টারে আমরা অর্থের সময় মূল্যের প্রথম বিষয়গুলো আলোচনা করেছিলাম, যেখানে ছিল অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে কোনটি বেশি পছন্দনীয়, এবং আমরা দেখেছি কোন কারণগুলোর জন্য বর্তমান মূল্য বেশি পছন্দনীয়। এরপর আমরা দেখেছি বর্তমান মূল্যের ধারণা এবং বর্তমান মূল্য সম্পর্কিত কোন ম্যাথগুলো আমাদের এক্সামে আসতে পারে এবং কিভাবে আসতে পারে। আজকে আমাদের লেকচারে আমরা বাকি অংশটুকু দেখব, যে বাকি অংশ থেকে কিভাবে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ধারণা। ভবিষ্যৎ মূল্যের ধারণা বলতে আসলে আমরা কি বুঝি, দেখো বলা হয়েছে কি বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করাকে চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং বা টার্মিনাল ভ্যালু বলে। তার মানে আমার কাছে বর্তমান মূল্য দেওয়া থাকবে, এই বর্তমান মূল্য থেকে আমি ভবিষ্যৎ মূল্য বের করব। তার মানে যে কোনো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করা। এখন এটার আরও কিছু সিনোনিমস আমার এক্সামে আসতে পারে, যেমন ভবিষ্যৎ মূল্যকে কি বলা হয়? চক্রবৃদ্ধিকরণ। তার মানে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ, এটাকে ইংলিশে বলা হচ্ছে কম্পাউন্ডিং। এবং ভবিষ্যৎ মূল্যের অপর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে কি টার্মিনাল ভ্যালু। তাহলে আমার বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার যে প্রসেস বা যে প্রক্রিয়া, সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, কম্পাউন্ডিং বা টার্মিনাল ভ্যালু বলা হয়ে থাকে। এখন যে ব্যাপারটা ফর্মালি আমরা যেটা কিভাবে বলতে পারি, দেখো যে অর্থের ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে, তার মানে আজকের অর্থ আমি কি করব, কোনো নির্দিষ্ট সময়ের জন্য ভবিষ্যতে আমি বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ নগদ অর্থ পাওয়া যাবে তাকে বোঝায়। তার মানে দেখো দুইটা সময়, একটা হচ্ছে বর্তমানের সময় প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট সময়, আর একটা হচ্ছে ভবিষ্যতের সময় থাকবে, যাকে আমরা বলছি ফিউচার ভ্যালু। তাহলে বর্তমানে আমার একটা টাকা থাকবে, ধর হচ্ছে 1 লক্ষ টাকা। এই টাকাটা আমি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করব। বিনিয়োগ করার পর ভবিষ্যতে আমি কত টাকা পাবো, সেই টাকাটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র। দেখো সূত্রের মধ্যে ফার্স্টে কি আছে, যে ফিউচার ভ্যালু বলতে কি বোঝায়, যে ফিউচার ভ্যালু বলতে বোঝায় হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু থাকবে, এর সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে 1 + k m × m। তাহলে এই সূত্রটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, যে ভবিষ্যৎ মূল্যের সূত্র আসলে এখানে কোনটা। এখন যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোন কোন বিষয়ের দ্বারা এই ভবিষ্যৎ মূল্যটি প্রভাবিত হয়। তাহলে আমরা এখন দেখবো যে এখানে 4টি বিষয় আছে, 4টি বিষয় এই ফিউচার ভ্যালুকে প্রভাবিত করে। 4টি বিষয়ের মধ্যে ফার্স্টে কি দেখো, তোমার একটা বর্তমান নগদ প্রবাহ থাকবে, তার মানে একটা প্রেজেন্ট ভ্যালু থাকবে। দেন একটা চক্রবৃদ্ধির হার থাকবে, 10% হারে চক্রবৃদ্ধি করবো নাকি 20% হারে নাকি 25% হারে। তাহলে আমাকে একটা রেট দেওয়া থাকবে, এই রেটটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধির হার। একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া থাকবে, যে আমি কি 5 বছরের জন্য বিনিয়োগ করব, আমি কি 10 বছরের জন্য বিনিয়োগ করব, নাকি আমি 15 বছরের জন্য বিনিয়োগ করব। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবং সবশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে বছরে আমি আসলে কতবার চক্রবৃদ্ধিকরণ করতে চাই, সেই চক্রবৃদ্ধিকরণের সংখ্যাটাকে বলা হচ্ছে এম। তাহলে এই যে 4টি বিষয়, এই 4টি বিষয় কিন্তু আমার এই ফিউচার ভ্যালুকে প্রভাবিত করবে। তাহলে ফিউচার ভ্যালু আমাকে যখন বের করবো, তখন এই 4টি বিষয় আমাকে মাথায় রাখতে হবে। এই 4টি বিষয় আমাকে মাথায় রাখতে হবে। 4টি বিষয় দিয়ে আসলে আমি আমার ম্যাথটা ক্যালকুলেশন করবো, এই 4টি বিষয়। তাহলে আমাকে এখানে বর্তমান মূল্য জানা লাগবে, আমাকে চক্রবৃদ্ধির হার জানতে হবে, এবং আমাকে সময় জানতে হবে, এবং আমাকে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা জানতে হবে। এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে এই চক্রবৃদ্ধির হার আসলে কিভাবে ধরা হয় বা কাকে বলা হয়। একদম সহজ কথা, যে আমরা বের করছি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। আর চক্রবৃদ্ধিকরণে যে হার ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি হার। যেমন এখানে দেখো, চক্রবৃদ্ধিকরণে যে হার ব্যবহার করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণের হার বা কম্পাউন্ডিং রেট। তাহলে আগে আমরা দেখেছি যখন বর্তমান মূল্য বের করে কে আমরা কি ধরেছিলাম বলো, বাট্টার হার। কে কিন্তু আমরা দেখেছিলাম বাট্টার হার। তাহলে তখন কে বাট্টার হার বলেছিলাম কেন, কারণ তখন করেছিলাম বাট্টাকরণ। তাহলে বাট্টাকরণে যে হার ব্যবহার করা হয় তাকে বলা হয় বাট্টার হার।
আর চক্রবৃদ্ধিকরণে যে হার ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধির হার। এখন একটা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক এটা সাধারণত নির্ধারণ করে থাকে যে তার প্রতিষ্ঠানের জন্য বাট্টার হার কত হবে, তার প্রতিষ্ঠানের জন্য চক্রবৃদ্ধিকরণের হার কত হবে। তাহলে তোমার এক্সামে যেভাবে প্রশ্ন আসবে তোমাকে বলে দিবে যে চক্রবৃদ্ধিকরণে যে হার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, চক্রবৃদ্ধিকরণের হার বা কম্পাউন্ডিং রেট। অথবা তোমাকে বলতে পারে বাট্টাকরণে যে হার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, চক্রবৃদ্ধির হার নাকি বাট্টার হার। তখন অ্যান্সার হবে হচ্ছে বাট্টার হার। এখন যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। একটু আগে বলেছি দেখো যে আমি বছরে কতবার চক্রবৃদ্ধি করতে চাই, আমি কি বছরে একবার করতে চাই, আমি কি বছরে 2 বার করতে চাই, নাকি আমি 4 বার করতে চাই, নাকি 6 বার করতে চাই, নাকি 12 বার করতে চাই। তাহলে আমার বছরে কতবার চক্রবৃদ্ধিকরণ আমি করব সেই সংখ্যা দ্বারা এখানে বোঝায় আছে এম। তাহলে চক্রবৃদ্ধি সংখ্যাগুলো আমরা কিভাবে আমরা এক্সামে পেতে পারি, যেমন তোমাকে যদি বলে বার্ষিক 10% সুদ, তাহলে তুমি এখানে এম ধরবে হচ্ছে 1। যদি তোমাকে বলা হয় অর্ধবার্ষিক তাহলে তুমি এখানে এম ধরবে হচ্ছে 2। যদি তোমাকে বলে ত্রৈমাসিক তাহলে তুমি এখানে এম ধরবে হচ্ছে 4। যদি তোমাকে দ্বিমাসিক বলে তাহলে তুমি এখানে এম ধরবে হচ্ছে 6। যদি তোমাকে মাসিক বলে তাহলে এম ধরতে হবে 12। যদি সাপ্তাহিক তাহলে এম ধরতে হবে হচ্ছে 52। আর যদি তোমাকে দৈনিক বলে তাহলে চক্রবৃদ্ধিকরণ বা এম এর সংখ্যা হবে 365 বা 365। এখন আমরা দেখব যে ভবিষ্যৎ মূল্যের ধারণা আসলে আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হয়। যেমন সবার আগে বলা হচ্ছে এই ভবিষ্যৎ মূল্যের ব্যবহার করা হবে এককের ভবিষ্যৎ মূল্য বের করতে, একক। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম লেকচারে আমরা এই ব্যাপারটা জেনে আসছি যে অর্থপ্রবাহ 3 ধরনের হয়, একটা হচ্ছে একক, বার্ষিক ভিত্তি, আর একটা হচ্ছে মিশ্র। তাহলে আমি এই এক্সাম্পলটা খুব ভালোভাবে খেয়াল করি। দেখো কি বলা হয়েছে, ফাহিম যমুনা ব্যাংকে বার্ষিক 10% সুদে 1 লক্ষ টাকা স্থায়ী আমানত হিসাবে জমা করলো এবং বলা হচ্ছে 3 বছর পর কত টাকায় পরিণত হবে। তাহলে 3 বছরের মধ্যে ফাহিম ব্যাংকে কত টাকা জমা করছে, 1 লক্ষ টাকা। সেটা কয়বার, সর্বোচ্চ হচ্ছে একবার। এবং 3 বছর পর সে যখন টাকাটা পাবে সেটাও কত হবে, সর্বোচ্চ একবার। তাহলে দেখো টাকা দিচ্ছি অথবা টাকাটা আমি পাচ্ছি সর্বোচ্চ যদি একবার হয় তাহলে তাকে বলা হচ্ছে একক। এখন দেখো টাকাটা আমি জমা রাখছি কবে, জমা রাখছি আজকে, আর আমি ওয়েট করতেছি 3 বছর পর্যন্ত। তাহলে 3 বছর পর তাহলে আমাকে বের করতে হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে ফিউচার ভ্যালু সূত্র। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা একটু আগে দেখেছি যে ফিউচার ভ্যালু সূত্রটা হচ্ছে কি, ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস কে বাই এম টু দি পাওয়ার এন ইনটু এম। এবং আমরা জানি আমাদের 4টা বিষয় এখানে মাথায় রাখতে হবে। 4টা বিষয়ের মধ্যে প্রথম যে ব্যাপার হচ্ছে আমাকে জানতে হবে যে এই প্রশ্নে বর্তমান নগদ প্রবাহ কত, যাকে বলছি প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা দেখো আজকে ব্যাংকে জমা রাখছি 1 লক্ষ টাকা, তার মানে বর্তমান নগদ প্রবাহ হচ্ছে 1 লক্ষ টাকা, পেয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয় সেটা জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধির হার। এবং দেখো চক্রবৃদ্ধির হার কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বার্ষিক 10%। তাহলে 10% হচ্ছে আমার এখানে কে, তাহলে কে সমান 10% বা 0.10। দেন হচ্ছে সময়, আমি কয় বছরের জন্য ব্যাংকে জমা রাখছি, আমি 3 বছরের জন্য জমা রাখছি। তাহলে সময় হচ্ছে এখানে, সময় ব্যাংকে হচ্ছে এখানে হচ্ছে 3, তাহলে এটা হবে 3, যে সময় হচ্ছে এন 3 বছর। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি, দেখো যে আমার এখানে চক্রবৃদ্ধি কয়বার কতবার করতে যাচ্ছি, বছরে আমি একবার, বার্ষিক। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হলে তাহলে এখানে এম ধরতে হবে 1। তাহলে আমি যখন এই 4টা বিষয় এই উপরে ম্যাথ থেকে জানতে পারলাম তখন আমি খুব ইজিলি এগুলো আমার ম্যাথে এখানে বসাই দিলে ক্যালকুলেটর প্রেস করলে আমার কাছে একটা ভ্যালু চলে আসবে এবং এই ভ্যালুটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। এখন কথা হচ্ছে এটা কি তোমার এক্সামে আসবে, কথা হচ্ছে এটা কখনই তোমার এক্সামে আসবে না, কারণ এটা অবশ্যই আমাকে ক্যালকুলেটর ইউজ করেই করতে হবে। যেহেতু আমার এক্সামে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাচ্ছে না তাহলে এইরকম কোনো এক্সাম আমার কাছে আসবে না। তাহলে আমাদের লার্নিংটা কি, আমাদের লার্নিংটা হচ্ছে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দেখো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য সবসময় কি হয়, সবসময় বেশি হয়। আবারও বলছি বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য সবসময় কি হয়, বেশি হয়। দেখো বর্তমান মূল্য এখানে কত ছিল, 1 লক্ষ টাকা। 3 বছর পর আমি কত টাকা পাচ্ছি, 1,33,100 টাকা। তার মানে বর্তমান মূল্য থেকে আমরা দেখতে পেলাম ভবিষ্যৎ মূল্য কি হয়, বেশি হয়। তাহলে এই ম্যাথের কনসেপ্টটা তোমার এক্সামে আসতে পারে যে বর্তমান মূল্য বেশি হয় নাকি ভবিষ্যৎ মূল্য বেশি হয়। এই ম্যাথ থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভবিষ্যৎ মূল্য বেশি হয়। এখন আমাদের পরের যে বিষয় সেটা হচ্ছে দেখো যে আমাদের সেম একটা ম্যাথ দেওয়া আছে যে ফাহিম যমুনা ব্যাংকে বার্ষিক 10% সুদে 1 লক্ষ টাকা স্থায়ী আমানত হিসাবে জমা করলো এবং 3 বছর পর কত টাকায় পরিণত হবে। সেম তোমরা অলরেডি বুঝে গেছো যে এখানেও আমাকে ফিউচার ভ্যালু সূত্রটা ইউজ করে আমার ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা দেখো একটু আগে বের করেছি যে ফিউচার ভ্যালু এভাবে ক্যালকুলেশন করে আমি জানতে পারলাম আমার ফিউচার ভ্যালু হচ্ছে 1,33,100 টাকা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে
চক্রবৃদ্ধির হার কত ছিল? এখানে চক্রবৃদ্ধির হার ছিল 10% বা হচ্ছে 0.10 আমরা ধরে নিয়েছি, কারণ এখানে বলা হয়েছে বার্ষিক 10% সুদ। এখন যে ব্যাপারটা হচ্ছে, যদি আমি এই বার্ষিক 10% না বলে যদি বলতাম বার্ষিক 12%, তাহলে বার্ষিক যদি 12% হয় তাহলে ফিউচার ভ্যালুর উপর কি প্রভাব পড়বে? দেখো আমি এখানে কে এর ভ্যালুটাকে আমি এখানে ধরবো হচ্ছে 12 দিয়ে তারপরে আমি আমার ক্যালকুলেটর ইউজ করে একটা ভ্যালু পেলাম, এবং ভ্যালুটা কি পেলাম? ভ্যালুটা আসলো ফিউচার বলে 1,40,492 টাকা। এখন আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে চক্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি পায়, চক্রবৃদ্ধির হার মানে হচ্ছে কে এখানে যদি বৃদ্ধি পায় তাহলে ফিউচার ভ্যালু কি পাবে? ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। তাহলে তোমার এক্সামে কিন্তু এইখান থেকেই প্রশ্নটা আসবে, তোমাকে কখনোই এরকম ম্যাথ দিয়ে বের করতে বলবে না। তোমার এক্সামে বলবে যে চক্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি পায় তাহলে ফিউচার ভ্যালুর উপর কি প্রভাব পড়বে। আমরা ম্যাথ করে বুঝতে পারলাম যে চক্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি পায় আমার ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। তাহলে দেখো যদি আমি আরো বৃদ্ধি করি তাহলে কি হবে? তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এখানে বার্ষিক 15% সুদে 1 লক্ষ টাকা স্থায়ী আমানত হিসাবে জমা করা হবে। তখন কি হবে? তখন আমার ফিউচার ভ্যালু কত আসবে? 1,52,087 টাকা। তাহলে এখানে চক্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে? এখানে চক্রবৃদ্ধির হার ধরা হয়েছে 15%। তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুটা বুঝতে পারলাম যে চক্রবৃদ্ধির হার যদি আরও বেশি বাড়ে তাহলে ফিউচার ভ্যালু আরও বেশি বাড়বে। তাহলে আমার এক্সামে কিন্তু এই ম্যাথটা কখনই আসবে না, তবে এই ম্যাথের কনসেপ্টটা আসবে যে যদি চক্রবৃদ্ধির হার বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্যের উপর কী প্রভাব পড়ে। তাহলে দেখো আমাদের এখানে মেইন কথাটা যে চক্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি পায়, চক্রবৃদ্ধির হার বৃদ্ধি পেলে এর সাথে সাথে এর ভবিষ্যৎ মূল্যটাও বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা এই কথাটা আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা এই জিনিসটাই আমরা এক্সামে এক্সপেক্ট করব, যেটা ডিরেক্ট আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম না। তাহলে আমার থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝতে হবে যে চক্রবৃদ্ধির হার বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়। এখন আমরা পরবর্তী বিষয় দেখব। দেখো সেম একটা ব্যাপার এখানে, যে ফাহিম যমুনা ব্যাংকে বার্ষিক 10% সুদে 1 লক্ষ টাকা স্থায়ী আমানতে জমা করলো এবং 3 বছর পর কত টাকায় পরিণত হবে। তাহলে এখানেও আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু সমান সমান কি বলা হয়েছে? এখানে ফিউচার ভ্যালু সমান সমান বলা হয়েছে প্রেজেন্ট ভ্যালু, তারপর হচ্ছে আমি এটা ইন্টু হচ্ছে 1 + k ডিভাইড বাই m ইন্টু m। সেম আগের ভার, এখানে আমি n কত ধরেছি? n ধরেছি 3 বছর। তাহলে 3 বছর ধরে আমার ফিউচার ভ্যালু আসলে 1,33,100 টাকা। এখন আমি যদি এই nটাকে বৃদ্ধি করি, তার মানে আমি যদি বললাম যে না এখন আমি 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখবো, তাহলে 4 বছরের জন্য জমা রাখলে আমার ফিউচার ভ্যালুর উপর কী প্রভাব পড়বে? 4 বছরের জন্য জমা রাখলে ফিউচার ভ্যালু কী হবে? ফিউচার ভ্যালু এখানে বেড়ে যাবে। সো বুঝতে পারলাম যে n যদি বৃদ্ধি পায় তা ফিউচার ভ্যালু আসলে এখানে কি হবে? ফিউচার ভ্যালু এখানে আসলে বৃদ্ধি পাবে। তাহলে এখন দেখতে পারলাম যদি আমি এখানে nটাকে যদি এখন আমি 5 বছরের জন্য জমা রাখবো তাহলে আমার ফিউচার ভ্যালুর উপর কি প্রভাব পড়বে? দেখো যে আমি যদি 5 বছরের জন্য জমা রাখি তাহলে আমার ফিউচার ভ্যালু গিয়ে দাঁড়াবে 1,61,000। তার মানে আমি বুঝতে পারলাম যে যত আমি সময়ে বেশি রাখবো, বেশি সবের জন্য আমি ব্যাংকে জমা রাখবো, n বৃদ্ধি পাবে আমার ফিউচার ভ্যালুর উপর এটা কি বৃদ্ধি পাবে। তার মানে আমার ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমার এক্সামে যে জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে n সময় বা মেয়াদ বৃদ্ধির সাথে সাথে, তার মানে যখন n বা সময় বৃদ্ধি পাবে এই সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমার এই জিনিসটা কিন্তু এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমার এক্সামে কোশ্চেন আসবে, কখনোই আমাকে ম্যাথ করতে দিবে না। তবে এই লাইনটা, এই কনসেপ্টটা আমরা খুব সহজে বোঝার জন্য, যে আসলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা বোঝার জন্য আমরা ম্যাথ দিয়ে আমরা এখানে বোঝার চেষ্টা করেছি। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সেম একটা ম্যাথ, যে ফাহিম যমুনা ব্যাংকে বার্ষিক 10% সুদে 1 লক্ষ টাকা স্থায়ী আমানতে জমা করলো এবং 3 বছর পর সেটা কত টাকায় পরিণত হবে। এখানেও জানো তোমরা ফিউচার ভ্যালু ব্যবহার করতে হবে, এবং ফিউচার ভ্যালু সূত্র ধরে আমরা এখানে ফিউচার ভ্যালু পেলাম 1,33,000। এবং এখানে আমাদের চক্রবৃদ্ধিকরণের সংখ্যা কত বলা হয়েছে? বার্ষিক। তাহলে বার্ষিক বললে আমরা জানি চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে m, সো এখানে m ধরা হয়েছে 1। এখন এটা যদি বৃদ্ধি পায়, আমরা যদি এভাবে বলতাম যে বার্ষিক না বলে যদি বলতাম ত্রৈমাসিক 10%, তাহলে বার্ষিকটাকে যদি না বলে আমরা যদি বলতাম যে ত্রৈমাসিক 10%, তাহলে বার্ষিক না বলে যদি বলতাম ত্রৈমাসিক 10%, তখন আমাদের ফিউচার ভ্যালু কি প্রভাব পড়তো? তখন আমাদের এই mটাকে 1-এর জায়গায় দিতে হতো কত? 4। তাহলে 4 দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমাদের ফিউচার ভ্যালু দাঁড়িয়েছে 1,34,488 টাকা। তার মানে বুঝতে পেলাম যদি m এর মান বৃদ্ধি পায় তাহলে আমাদের ফিউচার ভ্যালুর উপর কি প্রভাব পড়বে? ফিউচার ভ্যালু বাড়বে।
এটা যদি আমি ত্রৈমাসিক না বলে আমি যদি বলতাম মাসিক 12%, মাসিক 10%, তাহলে এখানে মাসিক বললে আমার এখানে এম এর ভ্যালু আসবে 12। তো এখানে এম এর ভ্যালু 12 বসিয়ে আমি যখন ক্যালকুলেটর প্রেস করব আমি দেখতে পেলাম যে আমার এখানে ফিউচার ভ্যালু দাঁড়াবে 1,34,818 টাকা, যেটা আগের ফিউচার ভ্যালু থেকে বেশি। তার মানে এখানেও দেখতে পেলাম যে এম বাড়লে ফিউচার ভ্যালু বাড়বে। তাহলে আমাদের দেখো সামারিটা কি, যেটা আমাদের এক্সামে আসবে যে এম বা চক্রবৃদ্ধিকরণের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা দেখো এখানে আলটিমেটলি কি বিষয়গুলো দেখেছি। এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি চক্রবৃদ্ধিকরণের হারকে, আমাদের যদি সময় দেন হচ্ছে আমাদের চক্রবৃদ্ধিকরণের সংখ্যা এম, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ফিউচার ভ্যালু কি হবে, আমাদের ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। আর এগুলো যদি হ্রাস পায় তাহলে আমাদের ফিউচার ভ্যালু কি হবে, ফিউচার ভ্যালু হ্রাস পাবে। আবার বলছি, যদি চক্রবৃদ্ধিকরণের হার, সময় আর চক্রবৃদ্ধিকরণের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ফিউচার ভ্যালু এগুলো বাড়লে আমাদের ফিউচার ভ্যালু বাড়বে, আর এগুলো হ্রাস পেলে আমাদের ফিউচার ভ্যালু হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা মুভ করবো আমাদের পরবর্তী ভবিষ্যৎ মূল্যের টপিকের উপর, এবং এখানে আমরা দেখবো যে এককের পর যে বিষয়টি আছে সেটা হচ্ছে কি অ্যানুইটি। তাহলে আমরা এখন অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বের করব। সবার আগে আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে সূত্র। আমাদের এক্সামে কিন্তু সূত্র দিয়ে দিতে পারে যে নিচের কোনটি অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের সূত্র। তাহলে সূত্রটা দেখো, ফার্স্টে এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে যদি আমার সাধারণ অ্যানুইটি হয় তাহলে সেটার বেলায় আমি ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে এটা। তোমরা খাতায় এই সূত্রটা 2 বার লেখে প্র্যাকটিস করবে যেন তোমাদের এক্সামে আসলে তোমরা খুব ইজিলি অ্যান্সারটা করতে পারো। পরবর্তী হচ্ছে যদি অগ্রিম অ্যানুইটি হয় তাহলে আমাদের এই যে জানো যে এই বিষয়টা এক্সট্রা আসবে, অগ্রিম অ্যানুইটি বললে এই ব্যাপারটা এক্সট্রা আসবে। তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালুর সাধারণ অ্যানুইটি সূত্র, আর এটা হচ্ছে ফিউচার ভ্যালুর অগ্রিম অ্যানুইটি সূত্র। তাহলে এক্সামের জন্য এইখান থেকে সূত্রগুলোই বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা ভবিষ্যৎ মূল্যের ধারণার অ্যানুইটির একটি ম্যাথ দেখব। দেখো এখানে কি বলা হয়েছে যে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। আগে আমরা ভালোভাবে এক্সাম্পলটা পড়ে নিই যে নাইমুর সাহেব পূবালী ব্যাংকে মাসের শেষে ধরলাম অথবা মাসের শুরুতে, দুইটাই ধরলাম, মাসের শেষে দিতে পারে টাকা বা শুরুতে 10,000 টাকা জমা করার সিদ্ধান্ত নিলেন। তার মানে সে প্রতি মাসের শেষে 10,000 টাকা জমা করার সিদ্ধান্ত নিলেন। তিনি যদি 3 বছর যাবত টাকা জমা করেন এবং এরূপ ক্ষেত্রে 10% সুদ প্রদান করা হয় তবে 3 বছর পর সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে টাকাটা কবে পাচ্ছে, টাকাটা পাচ্ছে সে 3 বছর পর। তাহলে টাকাটা যদি 3 বছর পর আমাকে বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্য। এবার খেয়াল করো যে এখানে মাস বলছে প্রতি মাস, তার মানে এখানে একাধিকবার টাকা আছে। তাহলে একাধিকবার টাকা থাকলে আমাদের কি এটা অ্যানুইটি। তাহলে আমাদের এই এক্সাম্পলটা পড়ে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে এখানে ধরে নিলাম যে যদি মাসের শেষ হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে সাধারণ অ্যানুইটি। তাহলে আমরা সাধারণ অ্যানুইটি ভ্যালুগুলোতে এখানে মানগুলো বসানোর পর দেখতে পেলাম যে ফিউচার ভ্যালু আসলো 4,17,818 টাকা যদি আমরা সাধারণ অ্যানুইটি বা মাসের শেষ হিসাবে ধরে নেই। তার পরবর্তী যদি আমরা মাসের শুরুতে রাখতেন তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখো আমরা দেখতে পেলাম যে এখানে আসবে ফিউচার ভ্যালু 4,21,300 টাকা। তাহলে তোমাদের এক্সামে কিন্তু কখনোই এই ম্যাথটা আসবে না, তবে এখান থেকে একটা কনসেপ্ট আসতে পারে। কনসেপ্টটা আমি এখনই বলছি, সেটা হচ্ছে যে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়। তার মানে তুমি একটু দেখো, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য ছিল 4,17,000 আর অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য ছিল 4,21,000। তার মানে তুমি বুঝতে পেরেছো যে যখনই একটা সেম ম্যাথ আমি সাধারণ অ্যানুইটি করবো তাহলে ভবিষ্যৎ মূল্য অবশ্যই কি হবে, ভবিষ্যৎ মূল্য অবশ্যই কম হবে, আর অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কি হবে, ভবিষ্যৎ মূল্য বেশি হবে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমার এখানে ম্যাথটা দরকার হয়। তাহলে আবারও বলছি যে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কি হবে, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য থেকে কম হবে। আমরা এখন দেখব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে প্রথমে 1 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে কি যে চক্রবৃদ্ধিকরণের সংখ্যার সাথে ভবিষ্যৎ মূল্যের কি সম্পর্ক। ওকে, তাহলে আমরা এখানে অপশনগুলো খেয়াল করি। বলা হয়েছে কি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, নিরপেক্ষ নাকি সমানুপাত। তো তোমরা এখন একটু ভিডিওটা পজ করে এটা নিজেই অ্যান্সার ট্রাই করো যে আসলে তোমরা এটা ভালোভাবে অ্যান্সার করতে পারো কিনা। আমি তো অবশ্যই একটু পরে অ্যান্সার তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি সবাই তোমরা অ্যান্সারটি দাগিয়ে ফেলেছো। এখন দেখো যে ব্যাপারটা আমরা এখানে বুঝবো, বলেছি কি চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। তাহলে আমরা এখানে কি চক্রবৃদ্ধি সংখ্যা কি দিয়ে প্রকাশ করি, আমরা এম দিয়ে। তাহলে বলেছে যে এম এর সাথে ভবিষ্যৎ মূল্য কি সম্পর্ক। একটু আগে আমরা দেখেছি এম যদি বাড়ে তাহলে আমাদের ফিউচার ভ্যালু কি হয়েছিল, আমাদের ফিউচার ভ্যালু বৃদ্ধি পেয়েছিল।
আর এম যদি হ্রাস পেত তাহলে আমাদের ফিউচার ভ্যালু কি ছিল, ফিউচার ভ্যালু হ্রাস পেত। এখন একটু বোঝার চেষ্টা করো, এম যদি বাড়ে আমাদের প্রেজেন্ট ভ্যালুও বাড়ছে, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। যেহেতু এদের বিহেভিয়ার সেম, তাহলে এটাকে বলা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। তাহলে এটাকে বলা হবে কি ঊর্ধ্বমুখী। একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি এখানে, অ্যান্সার হচ্ছে এ, যে চক্রবৃদ্ধিকরণের সাথে সংখ্যার সাথে সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ঊর্ধ্বমুখী, সম্পর্ক হচ্ছে ঊর্ধ্বমুখী। দ্বিতীয় যে প্রশ্ন সেটা কি, সুদের হার বাড়লে নিচের কোনটি বৃদ্ধি পাবে, সুদের হার বাড়লে নিচের কোনটি বৃদ্ধি পাবে। চারটি অপশন আমরা এখানে খেয়াল করি, যে চারটি অপশনের মধ্যে কি আছে, বর্তমান মূল্য, তারপর বলা হচ্ছে বিক্রয়ের পরিমাণ, ভবিষ্যৎ মূল্য, অপচয়ের পরিমাণ। তাহলে একটু খেয়াল করো সুদের হার, তাহলে আমরা এখানে ধরে নিলাম সুদের হার আমাদের অঙ্কে এখানে কি ছিল, কে, কে যদি বাড়ে তাহলে নিচের কোনটি বাড়বে, নিচের কোনটি বৃদ্ধি পাবে, অবশ্যই অ্যান্সার কি হবে এখানে ভবিষ্যৎ মূল্য। একটু আগে দেখেছি আমরা কে মানে ছিল সুদের হার বা চক্রবৃদ্ধির হার, চক্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি পায় তাহলে ফিউচার ভ্যালু বাড়বে, চক্রবৃদ্ধির হার যদি কমে যায় ফিউচার ভ্যালু কি কমবে। এই জন্য বলা হচ্ছে সুদের হার যদি বৃদ্ধি পায়, সুদের হার বৃদ্ধি পেলে ফিউচার ভ্যালু আমার হচ্ছে বাড়বে। তাহলে এখানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে সুদের হার যদি বাড়ে তাহলে প্রেজেন্ট ভ্যালুর উপর কি প্রভাব পড়বে, আমরা জানি যে কে যখন বাড়ে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কমে যাবে, যেটা আমরা আগের লেকচারে খুব ভালোভাবে আলোচনা করেছি। আর কে যদি কমে যায় তাহলে প্রেজেন্ট ভ্যালু কি হবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বেড়ে যাবে। তার মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি হবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে হ্রাস পাবে, সুদের হার যখন বৃদ্ধি পাবে প্রেজেন্ট ভ্যালু হ্রাস পাবে, আর সুদের হার বৃদ্ধি পেলে ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। যেহেতু আমাকে এখানে বৃদ্ধির কথা বলেছে, এই জন্য আমার সকল কিছু বিবেচনায় অ্যান্সার হবে এখানে সি। আশা করি সবাই তোমরা দুটি কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা যে নেক্সট প্রশ্নটা দেখব সেটি হচ্ছে বছরের সংখ্যা যত কমবে ভবিষ্যৎ মূল্য তত কি হবে। চারটি অপশন দেখি, কমবে, বাড়বে, সমান থাকবে, কোনটি নয়। বছরের সংখ্যা আসলে কি বল, বছরের সংখ্যা হচ্ছে n। সো n যদি বৃদ্ধি পায় তাহলে আমার ভবিষ্যৎ মূল্য কি হবে, আমরা একটু আগেই দেখেছি যে n যদি বৃদ্ধি পায় আমাদের ফিউচার ভ্যালু হচ্ছে বাড়বে, n যদি কমে যায় তাহলে আমাদের ফিউচার ভ্যালু হচ্ছে কমে যাবে। তাহলে এখানে কি বলা হচ্ছে বছরের সংখ্যা যত কমবে, তাহলে বছরের সংখ্যা যত কমবে ভবিষ্যৎ মূল্য কি হবে, ভবিষ্যৎ মূল্য তত কমবে। তাহলে অ্যান্সার হবে কি এখানে এ। তাহলে n যদি বৃদ্ধি পেত, n যদি বৃদ্ধি পেত তাহলে প্রেজেন্ট ভ্যালু কি হতো, n যদি বৃদ্ধি পেত প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কমতো, আর n যদি হ্রাস পেত প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বাড়তো। তাহলে আমাদের এটা ছিল প্রেজেন্ট ভ্যালুর ইফেক্ট, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়বে। তাহলে আমরা দেখলাম n বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে, n কমলে ভবিষ্যৎ মূল্য কমবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এ। আশা করি তোমরা প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে সুদের হার। এখন আমরা সুদের হার নিয়ে কথা বলবো, এবং আমরা জানি সুদের হারকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল সুদ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পদ্ধতি। এবং আমরা এখন সরল সুদ পদ্ধতি দেখব। তবে তার আগে আমাকে জানতে হবে যে সুদ আসলে কাকে বলে। বলা হচ্ছে যে আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয় তাকে আসলে সুদ বলে। যেমন আমরা যখন ব্যাংক থেকে ঋণ আনি, সাপোজ আমি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ আনলাম, ব্যাংকে আমাকে কি করতে হবে, একটা সুদ দিতে হবে, সাপোজ 5% অথবা 10% অথবা 15%। তাহলে আমি ব্যাংকে তো 1 লক্ষ টাকা ফেরত দিবই, এটার পাশাপাশি আমি ব্যাংকে যে অতিরিক্ত টাকা দিব, যে 5%-এর জন্য আমার হচ্ছে বা 10%-এর জন্য 1 লক্ষ টাকার উপর 10,000 টাকা যেটা আমি প্রদান করছি, সেটাই হচ্ছে আমার জন্য সুদ। তাহলে সরল সুদ কাকে বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রতি বছর মূল টাকার উপর যখন সুদ ধার্য করা হয় তখন তাকে বলা হচ্ছে সরল সুদ পদ্ধতি। এবং এই ব্যাপারটা আমরা একটু ইলাস্ট্রেশনের মাধ্যমে যদি খেয়াল করি, যে বলা হচ্ছে জনাব বাপ্পি অগ্রণী ব্যাংকে 3 বছরের জন্য, তাহলে এখানে সময় হচ্ছে 3, এবং 1 লক্ষ টাকা জমা রাখলেন। ব্যাংক তাকে 10% কি প্রদান করবে বলে দিয়েছে, যে এখানে সরল সুদ প্রদান করবে। তাহলে 3 বছর পর তিনি আসলে কত টাকা পাবেন। তাহলে এখানে আমাকে প্রশ্নে মেনশন করা আছে যে ব্যাংক তাকে সরল সুদ প্রদান করবে, এবং এটার বেসিসে আমরা দেখব যে 3 বছর পর জনাব বাপ্পি আসলে কত টাকা পাবে। তাহলে আমরা কিভাবে এটা সাজাবো, যে ফার্স্টে হচ্ছে আমার টোটাল বছর কত, এখানে 3, তাহলে আমি 1, 2, 3 এভাবে সাজাবো।
তারপর হচ্ছে কি যে আজকে কত টাকা ব্যাংকে রেখেছে 1 লক্ষ টাকা, তাহলে আসল হচ্ছে কত 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর 10% সুদ পাবে, তাহলে 1 লক্ষের উপর 10% করলে সুদ গিয়ে দাঁড়াবে 10,000 টাকা। তাহলে প্রথম বছর সুদাসল কত হবে 1 লক্ষ যোগ হচ্ছে 10,000, সুদাসল দাঁড়াবে কি 1,10,000। যেহেতু আমরা সরল সুদ পদ্ধতিতে সুদ বের করছি, সরল সুদের কনসেপ্টটা হচ্ছে যে প্রতি বছর আসলের পরিমাণ সমান থাকবে। তার মানে যেটা প্রথম বছরে যেটা আসল সেটা চলে যাবে দ্বিতীয় বছরের আসলে। তাহলে প্রথম বছরের আসল কত এখানে 1 লক্ষ টাকা, তাহলে এই 1 লক্ষ টাকা আমি বসাবো দ্বিতীয় বছরের আসলে। তাহলে দ্বিতীয় বছরের আসল কত হবে এখানে 1 লক্ষ টাকা। তারপরে এই 1 লক্ষ টাকার উপর আমি আবার 10% করে সুদ দাঁড়াবে 10,000, এবং দ্বিতীয় বছর পর সুদ আসল গিয়ে দাঁড়াবে 1,10,000। সরল সুদ পদ্ধতি অনুযায়ী আবার যে দ্বিতীয় বছরে যেটা আসল সেটা আবার কি হবে তৃতীয় বছরের আসল হবে। তৃতীয় বছরের আসল কত হবে 1 লক্ষ, এই 1 লক্ষের উপর আমি আবার 10% করে 10,000 ধরবো। তারপর তৃতীয় বছরের আমার সুদ আসল কত হবে 1,10,000। তাহলে আমি যদি দেখি যে প্রতি বছর আমি সুদ কত করে পাচ্ছি, এখানে প্রতি বছর সুদ আমি প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর আমি 10,000 পাচ্ছি, এবং টোটাল ইন্টারেস্ট গিয়ে দাঁড়াচ্ছে আমাকে 3 বছর পর আমি কত পাচ্ছি ইন্টারেস্ট 30,000। তাহলে সরল সুদ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রতি বছর আসল একই থাকছে, আসলের পরিমাণ সমান থাকছে, প্রতি বছর সুদের পরিমাণও একই থাকছে বা সুদের পরিমাণ অপরিবর্তিত হচ্ছে, তখন এটাকে আমরা বলবো সরল সুদ পদ্ধতি। এবং আমরা এইচএসসিতে কি করতাম, এইচএসসিতে আমরা একটা সূত্র ইউজ করতাম যে সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর হচ্ছে সরল সুদের হার, তারপর হচ্ছে বছর দিয়ে আমি গুণ করতাম। যেমন এখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আসল টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, এবং সরল সুদের হার হচ্ছে 10%, এবং আমার কাছে যে বছর আছে এন সেটা হচ্ছে 3। তারপর আমি এখানে ক্যালকুলেটর প্রেস করে আমার এখানে কত আসবে 30,000। যেহেতু আমরা জানি যে অ্যাডমিশন প্রোগ্রামে আমাকে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তখন কিন্তু আমাকে এভাবে একটু হাতে হাতে ভেঙে ভেঙে দেখাতে হবে যে প্রতি বছর বছর কত আসছে, এভাবে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে আলটিমেটলি জনাব বাপ্পি 3 বছর পর কত পাচ্ছে, সে 1 লক্ষ টাকা জমা রাখবে, 3 বছরে তার টোটাল সুদ হচ্ছে 30,000, তাহলে সে টোটাল পাচ্ছে 3 বছর পর 1,30,000। তবে এখান থেকে আমরা যে মেইন পয়েন্টটা আমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রতি বছর আসল কি হয় না, প্রতি বছর আসলের পরিবর্তন হয় না, তারপর হচ্ছে সুদের পরিমাণও কি হয় না অপরিবর্তিত থাকে বা সমান থাকে, তখন তাকে এটা বলা হয় যে সরল সুদ পদ্ধতি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পদ্ধতি কি বলা হচ্ছে যে সুদ এবং আসল এই দুইটার উপরই কি ধরা হবে সুদ প্রদান করা হবে। তাহলে সুদ এবং আসল বা সুদ আসলের উপর যখন সুদ প্রদান করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে আমরা এই এক্সাম্পলটা খেয়াল করি যে জনাব বাপ্পি অগ্রণী ব্যাংকে 3 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলেন, ব্যাংক তাকে বলে দিল যে 10% কি সুদ দিবে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তাহলে 3 বছর পর তিনি আসলে কত টাকা পাবেন। তাহলে চক্রবৃদ্ধি বললে আমরা এটা কিভাবে বের করব, যেমন ফার্স্টে এখানে টোটাল বছর কত এখানে 3, তাহলে বছরটাকে সাজাবো যে 1 2 তারপর হচ্ছে 3। তাহলে আজকে সে কত টাকা জমা রাখছে, আজকে সে 1 লক্ষ টাকা জমা রাখতেছে, তাহলে আসলে এখানে কত লিখবো 1 লক্ষ টাকা। তারপর 1 লক্ষ টাকার উপর ব্যাংক কি করছে সুদ দিচ্ছে 10%, তাহলে 1 লক্ষের উপর 10% করলে সুদ দাঁড়াবে হচ্ছে 10,000 টাকা। তাহলে প্রথম বছর সুদ আসল কি হবে 1 লক্ষ যোগ হচ্ছে 10,000, তাহলে 1,10,000। এখন আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা খেয়াল করবো যে যেহেতু চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, চক্রবৃদ্ধি কি করে সুদ আসলের উপর সুদ ধার্য করে, তাহলে যেটা প্রথম বছরের সুদ আসল সেটা চলে যাবে কোথায় আমার দ্বিতীয় বছরের আসলে চলে যাবে। তাহলে এই 1,10,000 গিয়ে আমি দ্বিতীয় বছরের আসলে বসাবো, এবং 1,10,000 উপর আমি আবার 10% সুদ ধার্য করব, তাহলে সুদ এখানে কত হবে 11,000। 1,10,000 আর 11,000 আমি যোগ করে পাবো হচ্ছে 1,21,000, এবং এই যে 1 লক্ষ দ্বিতীয় বছরের 1,21,000 এই যে সুদ আসলটা এটা আবার তৃতীয় বছরের আসলের ঘরে বসবে। তারপর এই 1,21,000 উপর আবার 10% করে দাঁড়াবে হচ্ছে 12,100। তাহলে টোটাল সুদ আসল কত হচ্ছে তৃতীয় বছর পর 1,33,100। তাহলে আমরা একটু খেয়াল করি যে প্রতি বছর কত করে সুদ পাচ্ছে, প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 11,000, তৃতীয় বছর 12,100, তাহলে টোটাল ইন্টারেস্ট তার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 33,100 টাকা। তাহলে আমরা এইচএসসিতে কি করতাম, এটা হচ্ছে আমরা এইচএসসিতে একটা সূত্র ব্যবহার করতাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 প্লাস কে মানে হচ্ছে চক্রবৃদ্ধির হার, তারপর হচ্ছে যে এন কত সময়, এটা আমরা পাওয়ার হিসেবে ইউজ করতাম, তারপর হচ্ছে মাইনাস করতাম এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা।
তারপরে জাস্ট আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে আমরা ইজিলি পেয়ে যেতাম 33,100। কিন্তু আমরা জানি যে অ্যাডমিশন প্রোগ্রামে যেহেতু ক্যালকুলেটর থাকবে না, তাহলে এই যে পাওয়ারের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা হাতে করতে পারবো না। তাহলে আমাদের হাতে কিভাবে করতে হবে? এই যে আমরা এখানে যে মেথডটা দেখতেছি এটাই হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে আসলে সহজ এটা ব্যবহার করব, যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে 3 বছর পর সে কত টাকা পাচ্ছে। এবং আলটিমেটলি আমরা দেখছি যে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ হারে জনাব বাপ্পি পাচ্ছে 1,33,100 টাকা। তাহলে এক্সামে এইগুলো কিভাবে আসতে পারে প্রশ্নগুলো? আমাকে বলতে পারে যে আসলের পরিবর্তন হচ্ছে প্রতি বছর, এটা কোন পদ্ধতি? তখন আমি বলবো এটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি। বা আমাকে বলতে পারে যে সুদের পরিমাণ প্রতি বছর যে বাড়ে এটা কোন পদ্ধতিতে সুদ ধরা হয়েছে? তখন আমার অ্যান্সার করতে হবে কি চক্রবৃদ্ধি পদ্ধতি। বা আমাকে বলতে পারে যে সরল পদ্ধতি বা চক্রবৃদ্ধি পদ্ধতির মধ্যে কোনটি লাভজনক? আমরা দেখছি যে চক্রবৃদ্ধিতে সুদ পাচ্ছি 33,100 আর সরলে সুদ পেতাম হচ্ছে 30,000। তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমার অনেক লাভজনক, কারণ এখানে আমি বেশি সুদ পেয়ে থাকি। সো এই ধরনের প্রশ্নে আমার আসলে অ্যাডমিশনে আসবে, যেগুলো আমি একটু মোস্ট ইম্পর্টেন্টভাবে একটু ভালোভাবে খেয়াল করবো ব্যাপারগুলো। এরপর আমরা দেখব যে এখানে যে আরও কি সুদের হার থাকতে পারে। এবং পরবর্তী দেখছি যে সুদের হারকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে নামিক সুদের হার আর একটা হচ্ছে কার্যকরী সুদের হার। তাহলে নামিক সুদের হার কাকে বলা হচ্ছে যে ঋণ চুক্তিপত্রের উল্লেখিত যে সুদের হার থাকবে সেটাই হচ্ছে নামিক সুদের হার। সাধারণত আমরা জানি যখন আমরা ঋণ নিব, ঋণের কি থাকবে? ঋণের একটা চুক্তিপত্র করতে হবে এবং চুক্তিপত্রে যে সুদের হারটা বলা থাকে, যে সুদের হারটা উল্লেখ থাকবে সেই সুদের হারকে বলা হয় নামিক সুদের হার। আর অপরদিকে কার্যকরী সুদের হার কি বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকৃত যে হারে ঋণের সুদটা প্রদান করছে বা পরিশোধ করতেছে, তাহলে যে সুদের হারে ঋণ প্রকৃতপক্ষে পরিশোধ করা হয় তাকে বলা হয় কার্যকরী সুদের হার। এবং এখন যেটা দেখব যে বছরে একাধিকবার সুদ প্রদান করা হলে কার্যকরী সুদের হারটা কি হয়? বেশি হয়। এবং এই কথাটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করব। সাপোজ আমাকে বললো যে বেক্সিমকো গ্রুপ সিটি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে এবং এই ঋণের চুক্তিপত্রে বলা আছে যে সুদের হার হচ্ছে বার্ষিক 12%। তাহলে আমরা দেখি এখানে যে এই যে চুক্তিপত্রে কত বলা আছে যে বার্ষিক 12%। তাহলে চুক্তিপত্রে যেটা উল্লেখ থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে নামিক সুদের হার। তাহলে চুক্তিপত্রে যেটি উল্লেখ থাকবে সেটা হচ্ছে নামিক সুদের হার 12%। কিন্তু আসলে কি আমি এই সুদের হারে পরিশোধ করেছি? এটা কিন্তু আমরা জানি না। এবং এটা বের করার জন্য আমাকে কার্যকরী সুদের হারের সূত্র ব্যবহার করতে হবে। কার্যকরী সুদের হারের সূত্রের কারণে সময় বলা হয় EAR ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অথবা কোনো বইতে বলা হয় EIR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এবং এটা সূত্রটা হচ্ছে 1 + K মানে হচ্ছে সুদের হার বা এখানে যে হারটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই হচ্ছে কি এখানে M। এবং আমরা জানি যে M মানে হচ্ছে কতবার আমি বছরে সুদ দিচ্ছি, বার্ষিক নাকি অর্ধবার্ষিক, সেটা দ্বারা M কে বুঝাবে। তারপর M এখানে পাওয়ার হিসাবে ইউজ করে -1। যেহেতু এখানে বার্ষিক বলছে, আমরা জানি যখন বার্ষিক বলা হবে তখন M এর ভ্যালু কত হবে? M এর ভ্যালু হবে এখানে 1, তাহলে পাওয়ারও এখানে 1 হবে। জাস্ট আমি এটা কি করব? ক্যালকুলেটরে উঠে আমি এখানে প্রেস করে দেখতে পেলাম যে কার্যকরী সুদের হারও কত আসছে? 12% আসছে। তার মানে চুক্তিতে লেখাও ছিল 12% আর আমি প্রকৃতপক্ষে সুদটা প্রদান করতেছিও 12% হারে। তাহলে আবারও বলছি একটু মনোযোগ দিয়ে যে এই ধরনের প্রশ্ন আমার অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু আসবে না, কারণ এই যে পাওয়ার আমরা ক্যালকুলেটর ইউজ করে আমাকে বের করতে হয়, কিন্তু অ্যাডমিশনে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না আমি কিন্তু এটা বের করতে পারবো না ক্যালকুলেটর ছাড়া। তাহলে আমার অ্যাডমিশনে আমি কোন জিনিসটা দেখব? অ্যাডমিশনে আমাকে বলবে যে নামিক সুদের হার আর কার্যকরী সুদের হার কখন সমান হলো। আমরা দেখলাম যে যখন বার্ষিক বলা থাকবে তখন এই যে নামিক আর হচ্ছে কার্যকরী সুদের হারটা সমান হয়, বা বার্ষিক সুদ বলা থাকলে নামিক ও কার্যকরী সুদের হার কি হয়? আমরা বলবো এটা সমান হয়। তাহলে আমার অ্যাডমিশনের জন্য হচ্ছে এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, আমি এটা ফোকাস করে হচ্ছে আমি এখানে দেখব। এরপরে আমরা যেটা দেখলাম যে সেম একটা ব্যাপার, আমরা হচ্ছে অর্ধবার্ষিক যদি বলা থাকে, আমার চুক্তিপত্রে যদি অর্ধবার্ষিক 12% বলা থাকে তখন কি হবে? তাহলে ফার্স্টই দেখতে পাচ্ছি এখানে যে চুক্তিপত্রে অর্ধবার্ষিক 12% বলা, তাহলে চুক্তিতে 12% আছে, তাহলে চুক্তিতে যাই থাকবে তার নাম কি? নামিক সুদের হার। তাহলে আমার নামিক সুদের হার হবে এখানে কত? 12%। কিন্তু প্রকৃতপক্ষে আমি কত সুদের হার প্রদান করছি? তাহলে বের করতে হবে কার্যকরী সুদের হার। তাহলে কার্যকরী সুদের হার যেহেতু এখানে অর্ধবার্ষিক বলছে, তাহলে M কত হবে? M এখানে 2 হবে, তারপর এখানে পাওয়ার 2 হবে। তারপর আমি কি করলাম? ক্যালকুলেটর ইউজ করে আমি ভ্যালুটা বের করে দেখলাম যে ভ্যালুটা আসছে যে 12.36%। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে নামিক সুদের হার হচ্ছে 12% আর কার্যকরী সুদের হার হচ্ছে 12.36%। যেখানে কার্যকরী সুদের হার কি হলো? নামিক সুদের হার থেকে বেড়ে গেল, নামিক সুদের হার থেকে বেড়ে যাওয়ার কারণটা কি? এখানে অর্ধবার্ষিক বলা ছিল।
এবং আমরা যদি অন্যভাবে আরেকটু দেখার চেষ্টা করি যে যদি মাসিক বলা হতো তখন কি হতো, যে মাসিক বলা থাকলে এম এর মান কত হবে, মাসিক বলা থাকলে হবে এম এর মান হচ্ছে 12, দেন হচ্ছে আমি এখানে 12 বসাবো, পাওয়ার আমার 12 বসবে, তারপর আমি ক্যালকুলেটর ব্যবহার করব, ক্যালকুলেটর ইউজ করে আমি দেখতে পেলাম ভ্যালুটা কত আসছে 12.68। এখানেও বুঝতে পারছি যে নামী সুদের হার থেকে কার্যকরী সুদের হারটা বেড়ে গিয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন কি আমার ডিরেক্ট এই ম্যাথগুলোকে আমাকে এক্সামে করতে দিবে অ্যাডমিশন টেস্টে? অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু আসবে না, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া স্বাভাবিক করা যায় না। তাহলে অ্যাডমিশনে আসবেটা কি? অ্যাডমিশন প্রোগ্রামে আমাকে বা কোশ্চেন এরকম আমি দেখতে পারবো যে চক্রবৃদ্ধি সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন কার্যকরী সুদের হার কী হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যখনই বার্ষিক না হয়ে অর্ধবার্ষিক, মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক যাই হোক না কেন, নামী সুদের হার থেকে কার্যকরী সুদের হারটা কী হবে, কার্যকরী সুদের হারটা বেড়ে যাবে। তাহলে এই পয়েন্টটা আমাকে শিখে রাখতে হবে। এই পয়েন্টটা বোঝার জন্য আমরা এখানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করেছি। তাহলে আমার এক্সামে যেহেতু ম্যাথ না থেকে ম্যাথের কনসেপ্টগুলো আসবে, যে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হার কী হয়, তখন আমাকে অ্যান্সার করতে হবে কার্যকরী সুদের হার আসলে বেড়ে যাচ্ছে। সো আশা করি এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো যে নামী সুদের হার কি আর হচ্ছে কার্যকরী সুদের হার কি। এখন আমরা এগুলোর বেসিসে আসলে কিছু প্র্যাকটিস প্রশ্ন দেখব যে কী ধরনের প্রশ্ন আসলে এক্স্যাক্টলি আমরা পেতে পারি আমার অ্যাডমিশন টেস্টে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে কি বলা আছে যে শুধু আসল টাকার উপর প্রদান করে কোন সুদ। তাহলে শুধু আসল টাকার উপরে আমরা অলরেডি জানি যে আসল টাকার উপর সুদ প্রদান করে হচ্ছে সরল সুদ। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে হচ্ছে সরল সুদ। তাহলে 2 নাম্বার যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে যে সুদের উপর সুদ ধার্য করে, সুদের উপর সুদ ধার্য করে কোন পদ্ধতি, এবং আমরা অলরেডি জানি যে চক্রবৃদ্ধি পদ্ধতি সুদ এবং আসল উভয়ের উপর সুদ ধার্য করে। তাহলে সুদের উপর সুদ ধার্য করছে চক্রবৃদ্ধি সুদ পদ্ধতি। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে বি, যে সুদের উপর সুদ ধার্য করে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পদ্ধতি। এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার যে প্র্যাকটিস কোশ্চেন বলা হচ্ছে যে কোন সুদে বিনিয়োগটা আমার জন্য লাভজনক হবে বা বেশি লাভজনক হবে। তাহলে আমরা কি সরল সুদে বিনিয়োগ করব নাকি চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করব? অলরেডি আমরা একটু আগে একটা ম্যাথ করে দেখিয়েছিলাম যে জনাব বাপ্পি 10% সুদে 1 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখলে সে 3 বছর পর পাচ্ছিল সে 1,30,000 টাকা। আর সেম জিনিসটাই যে যখন সে চক্রবৃদ্ধি হারে রাখবে সে 3 বছর পর পাচ্ছিল 1,33,100। তাহলে অবশ্যই কোথায় সে বেশি টাকা পাচ্ছে, চক্রবৃদ্ধি সুদে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলে বিনিয়োগটা হয় কি অধিক লাভজনক। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সুদের হার থেকে কী ধরনের প্রশ্ন আমার অ্যাডমিশন প্রোগ্রামে আসতে পারে আর আমি কিভাবে এগুলো অ্যান্সার আসলে করব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুদের হার নির্ণয়, যে আমি সুদের হার কিভাবে বের করব। আমার প্রশ্ন যদি দেওয়া থাকে সুদের হার কিভাবে বের করব, তাহলে সুদের হার নির্ণয় করার জন্য আমরা এইচএসসি কনটেক্সটে 2টি সূত্র ব্যবহার করব, একটা হচ্ছে রুল 72, একটা হচ্ছে রুল 69। তাহলে 72 আমরা কখন ইউজ করব, তাহলে জাস্ট একটু বলা হচ্ছে যে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে অথবা কত সুদের হারে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে এখানে আমাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি আর আমার বিনিয়োগকৃত অর্থটা দ্বিগুণ হবে। তখনই আমরা কি করব, এগুলো বের করার জন্য আমরা রুল 72 ব্যবহার করব। তাহলে যখন আমরা সুদের হার বের করব তাহলে সূত্রটা কি হবে, 72 ডিভাইডেড বাই হচ্ছে আমার যে বছর বা এন থাকবে। আর আমি যদি বলি কত বছরে দ্বিগুণ হবে বছর বের করব, তাহলে আমি 72কে কি করব, জাস্ট হচ্ছে আমার যে সুদের হার থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে এইগুলো আমরা এক্সামে কিভাবে পেতে পারি প্রশ্ন হিসাবে, এভাবে প্রশ্ন আসতে পারে আমার কাছে যে 10,000 টাকা 6 বছরে কি হলো দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে আমি বুঝবো কিভাবে, যেটা রুল 72 ইউজ করতে বলছে, যে আমাকে এখানে ফার্স্টে দেখতে হবে কথাটা দ্বিগুণ আছে কিনা, যে বিনিয়োগটা দ্বিগুণ হবে এবং সুদের হারটা কি বলেছে, বার্ষিক বলেছে। তাহলে দ্বিগুণ এবং বার্ষিক, তখন আমাকে বুঝে যেতে হবে যে রুল 72 ইউজ করতে হবে। তাহলে এটা তো খুবই সিম্পল, যে আমার এখানে রুল 72 সূত্রে 72 আর এখানে বছর কত আছে 6, তাহলে আমি এখানে 6 বসাবো। তারপর আমরা এটা তো মুখে করতে পারি যে 6, 12, 72। তাহলে আমরা এখানে সুদের হার কত আসবে 12%। তাহলে 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10 লক্ষ টাকা 6 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে এই ম্যাথগুলো কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়াই আমরা কিন্তু এই ম্যাথগুলো খুব সহজে করতে পারি, এগুলো কিন্তু হাতেই করা যায়, ক্যালকুলেটর লাগে না। তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু আমার অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আরও কিভাবে ম্যাথটা থাকতে পারে, এটা
যে বলা হচ্ছে যে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে। তাহলে এখানেও বার্ষিকের কথা বলা আছে আর এখানেও দ্বিগুণের কথা বলা আছে। এই দুইটা যখন থাকবে তখন আমরা রুল 72 ইউজ করব। আর এখানে বের করতে বলছে যে কত সময়, বছর বের করতে বলছে। তাহলে বছরের সূত্র কি হবে, n সমান সমান যে 72 ডিভাইড বাই কত আছে এখানে সুদের হার 8%। তাহলে 72 ডিভাইড বাই হচ্ছে 8, তারপর এটা তো আমরা মুখেই করতে পারি যে 8 নং 72, তাহলে যে 9 আসবে 9টাকে আমরা বলবো বছর। তাহলে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকা দ্বিগুণ হতে প্রায় 9 বছর সময় নিবে। তাহলে এই প্রশ্নগুলো আমরা কিন্তু খুব সহজেই পেতে পারি এবং আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে রুল 72 সুদ বছরে যখন একবার চক্রবৃদ্ধি হবে মানে বার্ষিক বলা থাকবে এবং আমার বিনিয়োগকৃত অর্থ যখন দ্বিগুণ হবে তখন আমরা রুল 72 ব্যবহার করে সুদের হার নির্ণয় করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুল 69 কখন আমরা ব্যবহার করব। বলা হচ্ছে যে রুল 69 বিধি ব্যবহার করে করা হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণ বা বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা যখন বার্ষিক দ্বিগুণ বলেছিলাম তখন ছিল রুল 72, আর বার্ষিক না হয়ে যখন অর্ধবার্ষিক দ্বিগুণ হবে তখন আমরা ব্যবহার করব রুল 69। তাহলে রুল 69 সূত্রটা একটু জাস্ট দেখব যে যখন আমরা বছর বের করব n, তখন আমরা কি করব 69কে আমরা সুদের হার দিয়ে ভাগ করে আর এখানে কি করব আমরা 0.35 সূত্রের জন্য আমরা এটা যোগ করে দিব এবং যখন বলবে কত সুদের হারে দ্বিগুণ হবে সেম আমরা 69কে এখানে বছর দিয়ে ভাগ করে 0.35 আমরা কি করে দিব, এটা যোগ করে দিব। এই 0.35টা কোত্থেকে এসেছে, যে সাপোজ যখন আমি 69 69কে আমি যখন হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফলটা কত আসবে যে 34.5। তাহলে এই 34.5টা এটাকে রাউন্ড ফিগার দিয়ে দশমিকে দেখানো হয়েছে যে 0.35। এখান থেকে সূত্রটা আসলে আসছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে সূত্রটা, এক্সামে আসলে আমরা এটা ডিরেক্ট বসাই দিব যে 0.35। তাহলে আমার এক্সামে কি ধরনের প্রশ্ন আমরা এক্স্যাক্টলি পেতে পারি, যে বলা হচ্ছে মিস্টার সনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 60,000 টাকা 3 বছরের জন্য জমা রাখলো, কত % সুদে উক্ত টাকা 3 বছরে দ্বিগুণ হবে যদি ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে। তাহলে আমরা বুঝেই গেলাম যে টাকাটা এখানে দ্বিগুণের কথা বলছে কিন্তু সুদের হার বলছে কি অর্ধবার্ষিক। তাহলে আমাকে ইউজ করতে হবে কি 69, রুল 69 ব্যবহার করে আমি কিভাবে পাবো, তাহলে এই 69 ডিভাইড বাই কত হবে, কত বছরে দ্বিগুণ বলছে 3 বছর, তাহলে 3 বসাবো, তারপর আমি সূত্রের কি 0.35। এখন এই ক্যালকুলেশনটা আমরা মুখেই করতে পারি যে সাপোজ এরকম যে 3 ডিভাইড বাই কি 69, তাহলে এটা জাস্ট আমরা করব কিভাবে যে 3 6 এর ভিতরে কয়বার যাবে, 3 6 এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, তাহলে এখানে 6 বসে যাবে, তারপর এখানে থাকবে হচ্ছে 9, 3 9 এর ভিতরে কয়বার যাবে, আমরা জানি 3 3 9, তাহলে এখানে 9 বসাবো, এখানে কি হবে 0। তাহলে কি বুঝতে পারলাম এখানে আমার ভ্যালুটা কত আসছে 23 এসেছে। তাহলে এই 23 এর সাথে আমি কি যোগ করব 0.35 যোগ করলে আমার ভ্যালুটা আসবে 23.35%। তাহলে এই যে ক্যালকুলেশন এগুলোর জন্য কিন্তু আমার ক্যালকুলেটর লাগে না, আমি জাস্ট হাতেই কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা বের করে আমাদের এক্সামে আমরা উত্তরটা বসিয়ে দিতে পারবো। তাহলে সেম এইটা আমাদের কাছে কিভাবে আসতে পারে, এটা আমাদের কাছে সেম এটা কিভাবে আসতে পারে যে রুল 69 ব্যবহার করে আমাদের কি ধরনের প্রশ্ন থাকতে পারে আরও, যে মিস্টার রানা 10% হারে সুদে 10,000 টাকা সিটি ব্যাংকে জমা রাখলো, উক্ত টাকা কত বছরে দ্বিগুণ হবে এবং ব্যাংক অর্ধবার্ষিক সুদ প্রদান করেছে। তাহলে এখানেও কি আছে দ্বিগুণ অর্ধবার্ষিক, তবে এখানে বের করতে বলেছে যে কত বছরে সে এটা দ্বিগুণ হবে। তাহলে সেম আমরা 69কে কি করবো এখানে যে সুদের হার কত আছে এখানে 10%, তাহলে 69কে আমি 10 দিয়ে ভাগ করব, 69কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.9, 6.9 এর সাথে আমি 0.35 যোগ করলে আমার অ্যান্সার দাঁড়াবে 7.25 ইয়ার্স। তাহলে বুঝেই গেলাম যে এটা কি হবে যে 7.25 বছরে এই টাকাটা এখানে দ্বিগুণ হবে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে রুল 69 আমরা তখনই ব্যবহার করব সাধারণত যখন অর্ধবার্ষিক বলা থাকবে, একের অধিক চক্রবৃদ্ধি হবে এবং আলটিমেটলি আমার বিনিয়োগটা দ্বিগুণ হবে, তখন আমি রুল 69 ব্যবহার করে সুদের হারটা নির্ণয় করে থাকবো। তাহলে আশা করি তোমরা রুল 72 এবং 69 খুব ভালোভাবেই বুঝেছো। এখন আমরা দেখব যে এই টপিকটা থেকে কি কোনো প্রিভিয়াসের কোনো প্রশ্ন এসেছিল। ইয়েস, আমাদের প্রিভিয়াসের একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা ছিল এরকম যে 72 বিধি অনুযায়ী 500 টাকা 9 বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত শতাংশ হবে। তাহলে এখানে আমাকে ডিরেক্ট বলেই দিয়েছিল যে 72 বিধি ইউজ করে। তাহলে আমরা তো সূত্র অলরেডি জানি যে 72 ডিভাইডেড বাই কি হবে, এখানে ডিভাইড বাই হচ্ছে n হবে। তাহলে n কত আছে এখানে 9 বছর, তাহলে আমি এখানে 9 লিখবো যে 72 ডিভাইডেড বাই হচ্ছে 9, এবং এটা কিন্তু মুখে মুখেই করা যায় যে 8 নং
কি হবে 8 নং 72, তাহলে আমার এখানে যে 8 আসবে এটাই হচ্ছে কি আমার সুদের হার 8%। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 8, যে 72 বিধি অনুযায়ী 500 টাকা 9 বছরে দ্বিগুণ হতে সুদের হার হবে 8% বা 8%। সো আই গেস সবাই তোমরা এটা বুঝে ফেলেছো, কোনো সমস্যা নাই। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমার প্রিভিয়াস ইয়ার আসছে বা সামনেও আসতে পারে। এরপরে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখব যে প্র্যাকটিস কোশ্চেনটা কিভাবে থাকতে পারে। প্র্যাকটিস কোশ্চেন যেমন থাকতে পারে যে সুদের হার 10% হলে আজকের 100 টাকা 2 বছর পর, কত বছর পর? 2 বছর পর কত টাকা বহন করবে? তাহলে আজকে কত টাকা? আজকে 100 টাকা। তাহলে 100-র উপর আমি কত ধরবো? 10% সুদ ধরবো। 100-র উপর 10% করলে কত দাঁড়াবে? 10 টাকা। তাহলে প্রথম বছরের সুদ আসল কত হবে? 110। তারপর কি করব? আমরা জানি যে যখন চক্রবৃদ্ধি বলবে, এই চক্রবৃদ্ধি পদ্ধতির কনসেপ্ট হচ্ছে যেটা প্রথম বছরে যেটা সুদ আসল সেটা কই যাবে? সেটা দ্বিতীয় বছরে আসলে বসবে। তাহলে 110 আমার দ্বিতীয় বছরে আসলে বসাবো। তারপর 110-এর উপর আমি যখন 10% সুদ ধরবো তাহলে এখানে কত আসবে? 11 আসবে। এবং 110 আর 11 যখন আমি যোগ করে দিব তখন আমার অ্যান্সারটা আসবে 121 টাকা। তাহলে প্রথম বছরে কত পাচ্ছি? প্রথম বছরে পাচ্ছি হচ্ছে 110 টাকা। এবং এটা যখন আমি দ্বিতীয় বছরের জন্য রাখতেছি এটা আমার চক্রবৃদ্ধি সুদে গিয়ে দাঁড়াবে 121 টাকা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? যে চক্রবৃদ্ধি অনুযায়ী আমি কত টাকা পাচ্ছি? 100 টাকা, 110 টাকা, 120 নাকি 121 টাকা? তাহলে দেখো এখানে অপশন কি হবে? অপশন হচ্ছে ডি, যে চক্রবৃদ্ধি অনুযায়ী 100 টাকা আমি 10% চক্রবৃদ্ধি সুদে রাখলে 2 বছর পর গিয়ে দাঁড়াবে 121 টাকা। এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এই ধরনের ম্যাথ আসলে ক্যালকুলেটর ছাড়া কিন্তু আমরা এইভাবে ভেঙে ভেঙে অ্যান্সারটা বের করে আমরা অ্যান্সারটা দিয়ে আসবো এক্সামে। এবং আরও কি প্র্যাকটিস কোশ্চেন থাকতে পারে? যেমন আমাকে বলতে পারে যে 10% সুদে 20,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে কত বছরে দ্বিগুণ হবে? আমরা দ্বিগুণের কথা বলা হয়েছে। আর এখানে যেহেতু বার্ষিক অর্ধবার্ষিক কিছুই বলা নাই, আমরা ধরে নিব এটা বার্ষিক। তাহলে প্রশ্ন যদি কোনো কিছু বলা না থাকে তখন আমরা সুদের হারটা কি ধরে নিব? আমরা বার্ষিক ধরে নিব। তাহলে বার্ষিক আর যখন দ্বিগুণ হবে তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করবো হচ্ছে রুল 72। তাহলে 72 সূত্রটা কি? 72 ডিভাইড বাই হচ্ছে আমার সুদের হার 10%। তাহলে 72টাকে 10 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সারটা আসবে কি? 7.2। সো আমার এখানে অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে হচ্ছে বি, যে 10% সুদে 20,000 টাকা 7.2 ইয়ার্সে কি হবে? টাকাটা দ্বিগুণ হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে এবং ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে করব এটা কিন্তু এখানে দেখানো হয়েছে, যে ক্যালকুলেটর ছাড়াও ফাইন্যান্সের ম্যাথ আমরা করতে পারি। তবে যেগুলো করতে পারবো এগুলোই আমার অ্যাডমিশনে আসবে, যেগুলো অনেক বেশি ডিফিকাল্ট এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে অ্যাডমিশনে আসা সম্ভব না। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি, যে ঋণ পরিশোধ সূচি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। তোমরা সবাই এটা ভালোভাবে করে আসছো এইচএসসিতে এবং এটা অনেকের কাছে ডিফিকাল্ট লাগতো। তবে আমার অ্যাডমিশনে কিভাবে থাকবে আমরা সেই জিনিসটা দেখব। যে অ্যাডমিশনে আমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা আমরা জাস্ট দেখব, যে এরকম তালিকা যখন আমরা এইচএসসিতে করে আসছি এবং এই তালিকাতে আমরা কি দেখেছি, ঋণ পরিশোধ সূচিতে আমরা কি দেখেছি, তালিকাটা করে আসছি। তালিকাটাতে দেখেছি যে ঋণ পরিশোধ সূচিতে প্রতি বছর কিস্তির পরিমাণ কি থাকে? কিস্তির পরিমাণ প্রতি বছর কিন্তু সমান থাকতেছে। তাহলে আমি এই লাইনটা খেয়াল করব, যেটা আমার অ্যাডমিশনে আসবে, যে আপনাকে বলে দিবে যে ঋণ পরিশোধ সূচিতে কিস্তি পরিশোধের পরিমাণ প্রতি বছর কি হয়, তখন আমি বলবো প্রতি বছর অপরিবর্তিত বা প্রতি বছর সমান থাকে। তারপর আমাকে বলতে পারে ঋণ পরিশোধ সূচিতে সুদের পরিমাণটা কি হয়, এবং আমরা দেখি যে সুদের পরিমাণ প্রথম বছর 50, তারপরটা 40, তারপরটা 29, তারপরটা 16, এবং বুঝতে পারলাম যে সুদের পরিমাণ প্রতি বছর আস্তে 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 কমতে থাকে। তাহলে অপরদিকে আসলের পরিমাণ কি হচ্ছে? তাহলে দেখো আসলের পরিমাণ 46, 55, 67, 80। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আসলের পরিমাণ আস্তে আস্তে কি হচ্ছে? এখানে বাড়তে থাকছে। তাহলে আমার অ্যাডমিশনে কিন্তু কখনোই এই তালিকা করতে দিবে না, এটা অনেক সময় সাপেক্ষ এবং ক্যালকুলেটর ছাড়া এটা তো প্রায়ই অসম্ভব করা। তাহলে অ্যাডমিশনে জাস্ট থাকবে কি, যে ঋণ পরিশোধ সূচিতে কিস্তির পরিমাণ কি হয়, আমি বলবো প্রতি বছর অপরিবর্তিত থাকে। আমাকে বলবে ঋণ পরিশোধ সূচিতে সুদের পরিমাণ কি হয়, আমি বলবো আসলে এটা কমতে থাকবে। এবং আমাকে যদি বলে যে ঋণ পরিশোধ সূচিতে আসলে পরিমাণ কি হয়, আমি তখন বলবো আসলে পরিমাণ বাড়তে থাকবে। সমাপনী ঋণ কি হচ্ছে যদি আমরা একটু দেখি, যে সমাপনী ঋণটাও কমতে 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 শেষ বছরে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো আমি খেয়াল করবো ঋণ পরিশোধ সূচি থেকে, এগুলোই আমার অ্যাডমিশনের জন্য আসবে, এর বাইরে প্রশ্ন আসা কখনোই সম্ভব না। সো আমরা এখন দেখবো যে কিছু এটার বেসিসে প্র্যাকটিস কোশ্চেন, যে প্র্যাকটিস কোশ্চেন কি হতে পারে। যেমন বলা হচ্ছে যে প্রচলিত ঋণ পরিশোধ তালিকায় আসলের পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে কি হয়, এবং আমরা একটু আগে দেখলাম যে আসলের পরিমাণ আসলে কি হচ্ছে? বাড়তে থাকে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি, যে আসলের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে আমাকে কিন্তু এই ধরনের প্রশ্নটাই আসবে যেটা আমরা তালিকা থেকে বুঝতে পারি।
যদি আমাকে এভাবে জিজ্ঞেস করে 2 নম্বর প্রশ্ন যে প্রচলিত ঋণ পরিশোধ তালিকায় কিস্তির পরিমাণ ক্রমান্বয়ে কি হয়, এবং আমরা দেখেছি কিস্তির পরিমাণ ক্রমান্বয়ে অপরিবর্তিত থাকে বা প্রতি বছর সমান থাকছে। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে অপরিবর্তিত থাকে বা প্রতি বছর আসলে সমান থাকে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এখান থেকে আসবে, এর বাইরে সম্ভব না প্রশ্ন আসা। এবং তৃতীয় যে প্রশ্নটা আমরা দেখব যে বলা হচ্ছে যে নিচের কোনটি ঋণ পরিশোধ তালিকা বহির্ভূত। আমরা দেখেছি ঋণ পরিশোধ তালিকায় একটা কি ছিল, একটা তালিকা ছিল, এবং তালিকাতে প্রত্যেকটা ঘরে কি কি বসাতাম। তাহলে ফার্স্টে কি ছিল? বছর শুরুতে ঋণের পরিমাণ এটা ছিল, তারপর কিস্তির পরিমাণ ছিল, আসলের পরিমাণ ছিল, 4 নাম্বার কি বলেছে? বছর শেষে ঋণ গ্রহণের পরিমাণ। কোনো তো গ্রহণের পরিমাণ ছিল না, তার মানে এটাই কিন্তু আমার অ্যান্সার যে এই জিনিসটা আমি ঋণ পরিশোধ তালিকাতে দেখি নাই। তাহলে আমার অ্যান্সার কি হবে? যে বছর শেষে ঋণ গ্রহণের পরিমাণ এটা ঋণ পরিশোধ সূচিতে থাকছে না। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এখানে দেখলাম যে অর্থের সহমূল্যের আমরা এখানে 2টি টপিক কভার করে ফেলেছি। আমরা প্রথম লেকচারে ইম্পর্টেন্টগুলো দেখেছি যে অর্থের সহমূল্যের ধারণা কি বা বর্তমান মূল্য কীভাবে আসে। এই লেকচারে আমরা দেখলাম ভবিষ্যৎ মূল্য বা সুদের হার, যেগুলো আমার অ্যাডমিশনের জন্য আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।